হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনু আর্ট অ্যান্ড ব্লগ। আশা করি তোমরা অনেকেই আমার চ্যানেলে মায়াপুরের প্রথম দিনের ভিডিওটি দেখে নিয়েছো। এবার আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব মায়াপুরের দ্বিতীয় দিনের ভিডিও। আজকে আমরা ভোরবেলা তখন বাজে 3:10, সবাই মিলে স্নান সেরে রেডি হয়ে বেরিয়ে পড়লাম ইস্কন মন্দিরের ভোরের আরতি দেখতে। এখানে সবাইকে 4টের মধ্যে মন্দিরে প্রবেশ করতে হয়, দেরি হয়ে গেলে গেট বন্ধ করে দেওয়া হয়। আর মন্দিরের ভেতরে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। ইস্কন মন্দিরের ভেতরে ফোন, চামড়ার বেল্ট, ব্যাগ, জুতো, ঘড়ি এসব কিছুই অ্যালাউ করে না। তাই আমরা এসব রুমের মধ্যেই রেখে গিয়েছিলাম, তাই তোমাদের সাথে এটা শেয়ার করতে পারলাম না। রুমে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়ার পর বেরিয়ে পড়লাম ইস্কনের চারপাশটা ঘুরতে। আজকে আমরা সারাদিন ঘুরবো চারিদিকে। 1 বা 2 দিনের ছুটিতে কলকাতার আশেপাশের পরিবেশের সাথে সময় কাটাতে চাইলে তোমরাও আসতে পারবে শ্রী চৈতন্যদেবের জন্মস্থান মায়াপুর ও নবদ্বীপ ধামে। এখন বাজে 6:12, 3টে টোটো ভাড়া করে বেরিয়ে পড়লাম। এখানের একটা সমস্যা হচ্ছে প্রায় বেশিরভাগ মন্দিরেই ভিডিও ও ফটো তোলা নিষেধ, তাই তোমাদের সাথে বেশিরভাগ জিনিস শেয়ার না করতে পারায় আমি প্রথমে ফটোগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিয়েছি। প্রথমেই আমরা গিয়েছিলাম মায়াপুরের জগন্নাথ দেবের মন্দিরে। এখানে চারপাশটা অসাধারণ, দেখার পরে চোখ জুড়িয়ে যাবে। এখানকার প্রতিটি স্ট্রাকচারগুলো খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এবার আমরা যাব মন্দিরের ভেতরে জগন্নাথ দেবকে দর্শন করতে। এই মন্দিরের আশেপাশের জিনিসগুলো ছিল অসাধারণ। থেকে বেরিয়ে এবার আমরা যাব আর একটা মন্দিরে। এটা হলো নিমাইয়ের মাসির বাড়ি। এই মন্দিরে ফটো ও ভিডিও করা নিষেধ ছিল, তাই মন্দিরের একটা সদস্যর সাথে কথা বলে আমি কিছুটা ভিডিও করতে পেরেছি। মন্দির থেকে বেরিয়ে এবার আমরা যাব গোবর্ধন পর্বত দেখতে। এই পর্বতের সাথে ভগবান শ্রীকৃষ্ণের এক মহাময় লীলা জড়িয়ে রয়েছে। এখানে এসে গোবর্ধন পর্বতকে প্রদক্ষিণ করে নিলাম।
এরই পাশে ছিল তমাল বৃক্ষ আর ছিল রাধা পুকুর, যার মধ্যে মাছে ভর্তি ছিল। এছাড়াও ছিল নিমাইয়ের জন্মস্থান, কীর্তনের জায়গা, বটবৃক্ষ, ভাঙা খোল। কেন ভাঙা খোল? কারণ আগেকার দিনে যখন হরিনাম সংকীর্তন হতো তখন ইংরেজরা এটাকে বন্ধ করার জন্য খোলটাকে ভেঙে দিয়েছিল। ও কৃষ্ণের সখীগণ ছিল। মন্দিরের চারপাশটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই মন্দির থেকে কিছু দূরেই ছিল নিমাইয়ের পিসির বাড়ি, আর এরই পাশে ছিল কৃষ্ণকুণ্ড, যার মধ্যেও ছিল কিন্তু মাছে ভর্তি। এছাড়াও এখানে রয়েছে নানা রকমের দোকান মন্দিরের বাইরে, যেখানে ছিল হোটেল। এই দোকানগুলোর মধ্যে কোথাও রয়েছে গামছা, শাড়ি, জামা, ব্যাগ, কপি ড্রেস, পিতল কাঁসার দোকান, খেলনা দোকান ইত্যাদি আরও অনেক কিছু। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর ইস্কন মন্দিরের সামনে এসে দাঁড়ালাম। তারপর কিছু জিনিস কেনাকাটার পরে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করলাম। যেহেতু ওই দিন একাদশী ছিল, তাই আশ্রমে একাদশী খাবারের আয়োজন ছিল। আমরা যেহেতু একাদশী করি না, তাই আমরা ইস্কনের পাশের হোটেলে খেয়েছিলাম। রুমে এসে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে বিকাল 4টের সময় আবার বেরিয়ে পড়লাম। এবার আমরা যাব গোশালার দিকে আর চন্দ্রোদয় মন্দিরে। চন্দ্রোদয় মন্দিরটাকে বাইরে থেকে যে অপূর্ব লাগছে, এর ভিতরটা ছিল আরও অসাধারণ। এখানে ফোন অ্যালাউ না থাকায় তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এবার আমরা যাব গোশালার দিকে। গোশালার চারপাশটা মনোমুগ্ধকর, তবে এখানে সন্ধ্যা 6টার মধ্যে ঘুরে আসতে হবে, কারণ 6টার পরে গোশালা বন্ধ করে দেওয়া হয়। তাই আমরা তাড়াতাড়ি করে যাচ্ছিলাম, যেহেতু আমাদের অনেকটাই লেট হয়ে গিয়েছিল। এসেছি আমরা গোশালার মধ্যে। এখানে গোমাতাকে সেবা দিতে চাইলে তোমরা এখানে এসে গোশালার ভিতরে খাবার কিনে দিতে পারবে। এখানে বাইরে থেকে খাবার আনা নিষিদ্ধ। অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করার পর আমরা মার্কেটের দিকে চলে গেলাম কেনাকাটা করতে। সব কিছু হয়ে যাওয়ার পর রুমে ফিরে আসলাম, কারণ কালকে আমরা বাড়ি ফিরে যাব। কালকে তোমাদের সাথে শেয়ার করব আরও একটি ব্লগ, যেটা দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও, ভিডিওটিকে লাইক করে দিও। আজকের মতো বাই বাই।